তো আবারও ফিরে এলাম নতুন পদ্ধতি এসআইআর ফর্মটিকে কীভাবে আপনারা ফিল আপ করবেন। অনেক রকম অনেক ক্রেডিটারই কথা বলছে, তো সেই হিসাবে যেটা নির্বাচন কমিশন থেকে যে বিজ্ঞপ্তি জানানো হয়েছে সে বিজ্ঞপ্তিকে নির্দেশ মেনেই আমরা আজ এই ভিডিওটি করছি। আমি অনেক দিন এসআইআর ফর্ম নিয়ে ভিডিও করিনি, কারণ আমি অনেক তথ্য আগে সংগ্রহ করেছি, তারপরে এই ভিডিওটি করতে বসেছি। তো আপনাদেরকে কাছে অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, এবং এই ভিডিওর মধ্যেই আপনারা পেয়ে নেবেন যে বিবাহিত মহিলারা কীভাবে ফর্মটি ফিল আপ করবে, অবিবাহিত মহিলারা কীভাবে ফর্মটি ফিল আপ করবে, বিধবা মহিলারা কীভাবে ফর্মটি ফিল আপ করবে, এবং যারা অবিবাহিত পুরুষ রয়েছে তারা কীভাবে ফর্মটি ফিল আপ করবে, এবং যারা বিবাহিত পুরুষ রয়েছে তারা কীভাবে ফর্মটি ফিল আপ করবে। যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম আছে তারা কীভাবে ফর্মটি ফিল আপ করবে, এবং যাদের 2002 সালে ভোটার লিস্টের নাম নেই তারা তাদের আত্মীয় নাম দিয়ে কীভাবে এই ফর্মটি ফিল আপ করবে, তা নিয়ে আজকের এই বিস্তারিত ভিডিও। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে যে ভারতীয় নির্বাচন কমিশন, তার নিচে লেখা আছে গণনা ফর্ম। অর্থাৎ আমরা প্রত্যেকেই জানি যে এটা হচ্ছে এসআইআর ফর্ম বা এলিমিনেশন ফর্ম। তো এইটা নিয়ে আমাদের কোনো রকম কোনো মাথা ঘামিয়ে লাভ নেই, ঠিক আছে। তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে নেম অ্যান্ড কন্ট্যাক্ট নাম্বার অফ বিএলও। তারপরে এখানে আপনার বিএলও নামটি থাকবে, তারপরে এখানে আপনার বিএলও ফোন নাম্বারটি থাকবে। যদি এই ফর্ম নিয়ে কোনো রকম কোনো সমস্যা বা কোনো রকম কোনো আপনাদের ভুল হয়ে যায় তো আপনাদের বিএলওর সাথে কথা বলে নেবেন। আশা করি আমার এই ভিডিওটি দেখার পর আপনাদেরকে বিএলওর সাথে কথা বলতেও হবে না, আপনারা নিজে থেকে আপনাদের ফর্মটি ফিল আপ করে নেবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আপনাদের নাম থাকবে, আপনাদের ভোটার আইডি নাম্বার থাকবে, তারপরে এখানে আপনার ঠিকানা থাকবে। তারপরে এই ঘরটিতে আপনারা দেখবেন ক্রমিক সংখ্যা, অর্থাৎ আপনাদের যে সিরিয়ালের নাম্বারটি রয়েছে সে নাম্বারটি এখানে লেখা থাকবে। তারপরে এখানে আপনার অংশ নাম্বার অর্থাৎ বুথ নাম্বারটি লেখা থাকবে। তারপরে আপনাদের এখানে বিধানসভার নাম লেখা থাকবে। তারপরে এখানে আপনার রাজ্যের নাম লেখা থাকবে। তো এগুলো আর বেশি কিছু বলছি না। এই যে কিউআর কোডটি রয়েছে, এই কিউআর কোডটিতে যখন আপনারা ফর্মটি ফিল আপ করবেন কোনো রকম কোনো দাগ বা কলমের কোনো রকম কোনো কালি যেন এই কিউআর কোডটিতে না পড়ে, যাতে পরবর্তীকালে বিএলওদের স্ক্যান করতে কোনো রকম কোনো সমস্যা যেন না হয়। তারপরে এখানে আপনাদের যে 2025 সালে যে আপনাদের ভোটার কার্ডটি রয়েছে সেই ভোটার কার্ডটিতে যে ছবিটি রয়েছে সেই ছবিটি এখানে থাকবে। তারপরে আপনাদের এইখানে কারেন্ট অর্থাৎ এখনকার যে আপনার চেহারা বা ফেস রয়েছে সেই ফেস অনুযায়ী আপনাদের একটি নতুন ছবি লাগাতে হবে। এখন ছবিটাও অপশনাল হয়ে গিয়েছে, কিন্তু লাগিয়ে দেবেন যখন 2025 সালে অর্থাৎ এই যে এসআইআর হয়ে যাওয়ার পরে আপনাদের কাছে নতুন একটি ভোটার কার্ড আসবে, সেই ভোটার কার্ডে আপনাদের এই ছবিটি থাকবে। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন জন্ম তারিখ। তো জন্ম তারিখটাও আবার কি আছে, ভাগ ভাগ করা রয়েছে, অর্থাৎ তারিখ, মাস এবং বছর। তো সেইভাবে আপনারা করবেন। প্রথমে তারিখ লিখবেন, তারপরে মাস লিখবেন, তারপরে আপনার বছর লিখবেন যে সালে আপনি জন্মগ্রহণ করেছেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আধার নাম্বার ঐচ্ছিক থাকলেও এখানে লিখে দেবেন। যত চেয়েছে তার মানে কোনো না কোনো কারণ বা কোনো না কোনো কিছু রয়েছে তাই চেয়েছে, তো আপনারা অবশ্যই লিখে দেবেন। তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার। মোবাইল নাম্বার আপনাদের যে কারেন্ট অর্থাৎ চালু যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। এখানেও একটা প্রশ্ন থাকতে পারে যে আমাদের বাড়িতে একটি ফোন নাম্বার রয়েছে কিন্তু আমাদের ভোটার হচ্ছে 4-5 জন, তো কী করব, একই নাম্বার দিয়েই হয়ে যাবে সেই 4-5 জনের এই ঘরটি পূরণ, ঠিক আছে। কোনো রকম কোনো সমস্যা হবে না। আপনাদের যদি বাড়িতে একটি নাম্বার থাকে তো একটি নাম্বার দিয়ে 4-5 জনের ভোটারের নাম্বারটি দেওয়া যাবে, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিতা অভিভাবকের নাম, ঠিক আছে। তো এখানে যদি আপনার পিতা বেঁচে থাকে তো আপনার পিতার নামটি লিখে দেবেন। পিতা যদি মারাও যায় তবু আপনার পিতার নামটি লিখে দেবেন। আত্মীয়র নাম বা অভিভাবকের নাম এখানে কেন দিয়েছে, কারণ অনেকের বাবা মা থাকে না, তারা দাদু দিদার কাছ থেকে বড় হয়। তো সেই হিসাবে আপনাদের যদি বাবা মা না থাকে তো আপনাদের দাদুর কাছে যদি আপনার ছোটো থেকে বড় হন তো আপনার দাদুর এখানে নামটি লিখে দেবেন, ঠিক আছে। তখন আপনারা আত্মীয়ের ওপরে বা অভিভাবকের ওপরে একটি টিক করে দেবেন, আর যদি বাবার নাম লিখেন তো বাবার ওপরে একটি টিক করে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন পিতা অভিভাবকের এপিক নাম্বার। যদি আপনার এখানে বাবার নামটি লিখে রাখেন আর বাবা যদি বেঁচে থাকে তো এই ঘরটিতে আপনার বাবার ভোটার আইডি নাম্বারটি লিখে দেবেন 2025 সালে যে এখন কারেন্ট ভোটার কার্ডটি রয়েছে তা দেখে, ঠিক আছে। আর যদি আপনার এখানে দাদুর নামটি লিখে রাখেন তো সেই হিসাবে আপনার দাদুর ভোটার আইডি নাম্বারটি লিখে দেবেন যদি বেঁচে থাকে। আর যদি মারা যায় তো এই ঘরটি পুরোপুরি ফাঁকা রেখে দেবেন, কোনো কিছু লিখতে হবে না, ঠিক আছে। আবার যে ভাবছেন যে ব্র্যাকেটে মৃত লিখে দেবো, কিচ্ছু লেখার দরকার নেই, পুরোপুরি ফাঁকা রেখে দেবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন মায়ের নাম। তো সেই হিসাবে যাদের মা বেঁচে আছে তারা এই ঘরটিতে মায়ের নাম লিখবেন, এবং যাদের মা মারাও গিয়েছে তারাও এই ঘরটিতে নিজের মায়ের নামটি লিখে দেবেন, ঠিক আছে। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন মায়ের এপিক নাম্বার। এবার হচ্ছে যাদের মা মারা গিয়েছে তাদের ভোটার আইডি নাম্বারটি লেখার কোনো রকম কোনো প্রয়োজন নেই। আর যদি মা বেঁচে থাকে তো ভোটার আইডি নাম্বারটি লিখে দেবেন।
যদি মা মারা যায় তো এই ঘরটি পুরোপুরি ফাঁকা রেখে দেবেন, ঠিক আছে। মারা গিয়েছে বা মৃত রয়েছে এরকম কোনো কিছু উল্লেখ করার দরকার নেই। আচ্ছা, তারপরে এখানে যে দুটি ঘর রয়েছে এই দুটি ঘর আপনাকে দেখিয়ে দিই। তারপরে যে এই দুটি ঘর রয়েছে এই দুটি ঘর কিভাবে আপনারা ফিল আপ করবেন, তো যারা বিবাহিত মহিলা রয়েছেন, ঠিক আছে, আপনারা এবার দেখে নেন যে বিবাহিত মহিলারা এই ঘরটি কীভাবে ফিল আপ করবেন। যদি আপনি বিবাহিত মহিলা হয়ে থাকেন তো আপনার এই ঘরটিতে আপনার স্বামীর নামটি লিখবেন, ঠিক আছে। তারপরে এই ঘরটিতে আপনার স্বামীর ভোটার আইডি নাম্বারটি লিখে দেবেন। এবং যারা অবিবাহিত মহিলা রয়েছে তারা এই দুটি ঘর ফাঁকা রেখে দেবে, ঠিক আছে, কোনো রকম কিচ্ছু লেখার দরকার নেই। এবং যারা বিধবা রয়েছে তারা শুধু এই ঘরটিতে তাদের স্বামীর নামটি লিখবেন। আর অর্থাৎ আপনি বিধবা রয়েছেন, অর্থাৎ আপনার স্বামী মারা গিয়েছে, তো সেই হিসাবে এই ঘরটিতে আপনার স্বামীর ভোটার আইডি নাম্বারটি লেখার দরকার নেই, ঠিক আছে। এবার হচ্ছে বিবাহিত পুরুষেরা এই ঘরটি কীভাবে ফিল আপ করবে। যদি আপনি পুরুষ হয়ে থাকেন বা আপনার বিবাহ হয়ে থাকে তো এই ঘরটিতে আপনারা আপনাদের স্ত্রীর নামটি লিখে দেবেন, তারপর আপনাদের স্ত্রীর ভোটার আইডি নাম্বারটি লিখে দেবেন, ঠিক আছে। আর যদি আপনারা অবিবাহিত পুরুষ হয়ে থাকেন তো আপনাদের এক দুটি ঘর ফাঁকা রেখে দেবেন, ঠিক আছে, ব্যাস। তো এই যে ঘরটি আমি করে দিলাম এই ঘরটি হবে 2025 সাল অনুযায়ী আপনার সমস্ত কারেন্ট ডকুমেন্ট দিয়ে, ঠিক আছে। এই ঘরটি হবে পুরোপুরি 2025 সালের কারেন্ট ডকুমেন্ট দিয়ে। এটা হচ্ছে প্রথম পার্ট। এবার আমরা চলে আসবো এই সেকেন্ড পার্টে। তো আমরা সেকেন্ড পার্টের দিকে এগিয়ে যাব। এবার হচ্ছে মেন পয়েন্ট যে আপনারা এই ঘর দুটি কীভাবে ফিল আপ করবেন, তাই না। আর এই ঘর দুটিতেই বেশিরভাগ মানুষের ভুল হচ্ছে এবং এই দুটি ঘর ভুল করলেই আপনাদের ফর্মটি বাতিল হয়ে যেতে পারে বা আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হতে পারে। তো অবশ্যই আপনারা এই দুটি ঘর খুব সাবধানে এই ফর্মটি ফিল আপ করবেন। আর এই ঘরটি ফিল আপ করার সময় আপনাদেরকে 2002 সালের ভোটার লিস্টটি নিয়ে বসতে হবে এই দুটি ঘর ফিল আপ করার জন্য, ঠিক আছে। এই দুটি ঘর ফিল আপ করার জন্য আপনাদেরকে 2002 সালে ভোটার লিস্ট নিয়ে বসতে হবে, ঠিক আছে। তো এবার বলে দিই যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তারা কোন ঘরটি করবে এবং যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তারা কোন ঘরটি করবে। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম রয়েছে তারা এই ঘরটি করবে, আর যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তারা এই ঘরটি করবে তাদের আত্মীয় অর্থাৎ বাবা মা দাদু দিদার নাম দিয়ে, ঠিক আছে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন নির্বাচকের নাম, অর্থাৎ আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তো আপনারা এই ঘরটি করবেন, ঠিক আছে। তো যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের এই ফর্মটি প্রথমে আমি ফিল আপ করে দিচ্ছি, তারপরে এই ঘরটি করে দেবো যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই তাদের, ঠিক আছে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন নির্বাচকের নাম। তো এখানে আপনাদের 2002 সালে ভোটার লিস্টটি নিয়ে বসবেন এবং যেখানে আপনার নামটি রয়েছে সেই নামটি আপনারা এখানে বাংলাতে লিখে দেবেন, ঠিক আছে। তারপরে নামটি লিখে দেওয়ার পর এখানে আপনাদের ইংরেজিতে সে নামটি লিখে দেবেন সুবিধার্থে, বিএলওর সুবিধার্থে। আর বিএলও যদি বলে যে এই ঘরটি শুধু বাংলাতেই ফিল আপ করতে হবে এই ঘরটি, তো আপনারা বাংলাতেই ফিল আপ করবেন, কারণ ফর্মটা তো আমি জমা নেব না। আমাদের বিএলও বলেছে যে প্রথমে বাংলাতে করে নেবে তারপরে ইংরেজিতে করে দেবে, তাতে আমাদের বুঝতে একটু সুবিধা হবে। তো সেই হিসাবে আমি এখানে বাংলাতে প্রথমে ফিল আপ করে নেব, তারপরে ইংরেজিতে করে নেব, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এপিক নাম্বার। আচ্ছা, তার আগে বলে দিই যে এই ঘরটিতে যখন আপনাদের নামটি দেবেন নামটি যদি ভুলও থাকে এবং এখন আপনাদের যে ভোটার কার্ড রয়েছে সে ভোটার কার্ডের ঠিক নাম রয়েছে কিন্তু 2002 সালে ভোটার লিস্টে নামটি ভুল ছিল, এখন আপনারা সংশোধন করে সে নামটি ঠিক করেছেন, তো যদি ভুল থাকে 2002 সালে ভোটার লিস্টে তো ভুল নামটাই এখানে লিখে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এপিক নাম্বার। এপিক নাম্বারটি যদি 2002 সালে ভোটার লিস্টে দেখবেন একদম ডান দিকে WB বলে শুরু হয়েছে, ওটাই হচ্ছে আপনাদের ভোটার 2002 সালে ভোটার এপিক নাম্বার বা ভোটার কার্ড নাম্বার। তো সেটা আপনারা এই ঘরটিতে লিখে দেবেন। আর যদি না থাকে তো লেখার দরকার নেই, কারণ অনেকেই দেখতে পাচ্ছি 2002 সালে ভোটার লিস্টে ভোটার আইডি নাম্বারটা থাকছে না, তো লেখার কোনো প্রয়োজন থাকবে না, এই ঘরটি ফাঁকা রেখে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন আত্মীয় নাম। তারপরে যদি এখানে আপনার নিজের নামটি লিখে রাখেন তো আপনার আত্মীয় হিসাবে, অর্থাৎ যদি আপনি পুরুষ হয়ে থাকেন তো আপনার আত্মীয় হিসাবে আপনার পিতা থাকবে, তো সেই হিসাবে আপনার এখানে পিতা লিখে দেবেন। আর আপনি যদি মহিলা হয়ে থাকেন আর আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থেকে থাকে তো আপনার এখানে স্বামীর নামটি লিখতে হবে, কারণ 2002 সালে স্বামী আর পিতার নামটাই বেশি রয়েছে, তো সেই হিসাবে আপনার স্বামীর নামটি এই ঘরটিতে লিখে দেবেন। আচ্ছা, তারপরে এটা হচ্ছে সম্পর্ক হচ্ছে যে যার নামটি লিখেছেন আর এই ঘরটিতে যার নামটি লিখেছেন, অর্থাৎ যদি এই ঘরটিতে আপনার নিজের নামটি থেকে থাকে আর তারপরে এখানে যদি আপনার বাবার নামটি লিখে রাখেন তো আপনাদের দুজনের মধ্যে সম্পর্ক হচ্ছে বাবা ছেলে, তো সেই হিসাবে এখানে আপনারা পিতা লিখে দেবেন, ঠিক আছে। এই ঘরটিতে আপনারা তখন পিতা লিখে দেবেন। আর যদি আপনি মহিলা হয়ে থাকেন আর আপনার যদি এখানে নামটি লিখে রাখেন বা আপনার যদি 2002 সালে ভোটার লিস্টে নাম থাকে আর আপনারা তারপরে যদি এই ঘরটিতে আপনার নামটি লিখে রাখেন
তারপরে এখানে আপনাদের স্বামীর নামটি লিখে রাখেন। তো আপনারা তাহলে আপনাদের মধ্যে সম্পর্ক হচ্ছে স্বামী স্ত্রী, তো আপনারা এখানে স্বামী লিখে দেবেন, ঠিক আছে। এই ঘরটিতে তখন আপনাদের স্বামী লিখে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেলা, তো নিজ নিজ জেলার নামটি এখানে লিখে দেবেন। তারপরে এখানে আপনাদের রাজ্যের নামটাও লিখে দেবেন। বাংলাতেও লিখতে পারেন, ইংরেজিতেও লিখতে পারেন। আমি দেখতে পাচ্ছেন এই ঘরটিতে আমি ইংরেজিতেও করেছি। এই ঘরটিতে যেমন দেখতে পাচ্ছেন পিতাটা আমি বাংলাতেও করেছি, ইংরেজিতেও করেছি। তো সেই হিসাবে আপনারা এই ঘরটি বাংলাতেও করতে পারেন, ইংরেজিতেও করতে পারেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিধান ক্ষেত্রের নাম কোথায় পাবেন, চলে যাবেন 2002 সালে ভোটার লিস্টের একদম উপরের দিকে দেখবেন নাম্বারের পরেই লেখা আছে বিধান ক্ষেত্রের নাম। তো বিধান ক্ষেত্রের নামটি আপনারা এখানে লিখে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিধান ক্ষেত্রের নাম্বার, নামের পাশেই দেখবেন একটি নাম্বার লেখা আছে, ওটাই হচ্ছে আপনাদের বিধান ক্ষেত্রের নাম্বার। তারপরে এখানে দেখতে পাচ্ছেন অংশ নাম্বারটা কি, অংশ নাম্বারটা যদি আপনারা দেখতে চান, অংশ নাম্বার মানেই হচ্ছে আপনার বুথ নাম্বার। তো বুথ নাম্বারটি আপনারা কোথায় পাবেন, চলে যাবেন 2002 সালে ভোটার লিস্টে একদম উপরের দিকে ডান দিকে দেখবেন অংশ নাম্বার বলে লেখা আছে। ওইখানে যে 2টি নাম্বার লেখা আছে বা 3টি নাম্বার লেখা আছে, ওখানে আপনারা এইখানে আপনাদের সেই অংশ নাম্বারটি লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন ক্রমিক সংখ্যাটা কোথায় পাবেন, দেখবেন যে 2002 সালে ভোটার লিস্টে যে আপনাদের সিরিয়াল বাই সিরিয়াল যে কোনো একটি নাম্বারে আপনার নামটি রয়েছে, সে নাম্বারটি আপনারা দেখে এই ঘরটিতে লিখে দেবেন, ঠিক আছে। এটা হয়ে গেল যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে, ঠিক আছে। যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম আছে তাদের জন্য এই ঘরটি। এবার হচ্ছে যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তারা এই ফর্মটি কীভাবে ফিল আপ করবে তা দেখে নাও। তো যাদের এবার 2002 সালে ভোটার লিস্টে নাম নেই কিন্তু তাদের বাবা বা তাদের মার নামটি রয়েছে, তো সেই হিসাবে প্রথমে আপনাদের বাবার যদি থেকে থাকে আর মায়েরও যদি থেকে থাকে 2002 সালে ভোটার লিস্টে, তো বাবার নামটি লিখবেন, মায়ের নামটি তখন আর লেখার দরকার নেই, ঠিক আছে। তো বাবার নামটি আপনারা এখানে লিখে দেবেন। আর বলে দিই, যারা বিবাহিত মহিলা রয়েছে তাদের এই ঘরটিতে কোনো রকম কোনো শ্বশুরবাড়ির কোনো ডিটেলস দেওয়া যাবে না আপনাদের, কারণ যদি আপনাদের 2002 সালে ভোটার লিস্টে নাম না থাকে তো আপনাদের বাবার পরিচিতিতে বা বাবারই পরিচয়ে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন, ঠিক আছে। তো সেই হিসাবে এখানে দেখতে পাচ্ছেন আপনাদের বাবার নামটি এই ঘরটিতে লিখে দেবেন। লিখে দেওয়ার পর এখানে দেখবেন 2002 সালে ভোটার লিস্টের দেখবেন ডান দিকে একই প্রসেস, যে ডান দিকে WB বলে আপনাদের ভোটার আইডি নাম্বারটি শুরু হয়েছে, ওটা আপনারা এখানে ফিল করে দেবেন। যদি না থাকে লেখার দরকার নেই, ফাঁকা রেখে দেবেন, ঠিক আছে। তারপর এখানে দেখতে পাচ্ছেন যে আত্মীয়ের নাম এখানে হচ্ছে আপনারা যদি এখানে বাবার নামটি লিখে রাখেন তো তার বাবার নামটি এখানে লিখতে হবে। অর্থাৎ দেখবেন 2002 সালে যার সাথে সম্পর্ক রয়েছে, হয়তো বেশিরভাগই বাবার থাকছে, যাদের ছেলে থাকছে অর্থাৎ যারা পুরুষ থাকছে তাদের বাবার সাথেই সম্পর্ক থাকছে, এবং যারা মহিলা রয়েছে তাদের স্বামীর সাথে তাদের সম্পর্কটি থাকছে। তো সেই হিসাবে আপনারা যদি এখানে আপনার মায়ের নামটি লিখে রাখেন তো আপনার এখানে আপনার বাবার নামটি লিখতে হবে, কারণ স্বামী হিসাবে দেখবেন ওখানে সম্পর্ক করে দেওয়া হয়েছে। এবং যদি এখানে আপনার বাবার নামটি লিখেন তো তাদের সম্পর্ক হিসাবে তাদের বাবা থাকছে, অর্থাৎ এখানে যদি আপনার বাবার নামটি লিখেন তো এখানে আপনার বাবা অর্থাৎ আপনার দাদুর নামটি লিখতে হবে, ঠিক আছে। আর যদি আপনি এখানে মায়ের নামটি লিখে রাখেন তো এখানে আপনার বাবার নামটি লিখতে হবে, অর্থাৎ তার স্বামী, আপনার মায়ের স্বামীর নামটি এখানে লিখতে হবে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন সম্পর্ক, যদি এখানে আপনার বাবার নামটি লিখেন আর এখানে যদি আপনার বাবার নাম অর্থাৎ আপনার দাদুর নামটি লিখে রাখেন তো তাদের মধ্যে সম্পর্ক হচ্ছে বাবা ছেলের অর্থাৎ পিতার সম্পর্ক, সেই হিসাবে আপনারা এখানে পিতা লিখবেন, তারপরে ব্র্যাকেটে ফাদার্স লিখে দেবেন। আর যদি আপনি মহিলা হয়ে থাকেন তো সেই হিসাবে আপনারা এখানে আপনাদের স্বামীর নামটি লিখবেন, তারপরে এখানে আপনারা স্বামী লিখে দেবেন, তার ব্র্যাকেটে আপনারা হাজব্যান্ড লিখে দেবেন, ঠিক আছে। তারপরে এখানে দেখতে পাচ্ছেন জেলা, তো জেলাটা আপনারা আপনাদের নিজ নিজ জেলা এখানে নামটি লিখে দেবেন। তারপরে এখানে আপনাদের রাজ্যের নাম লিখে দেবেন। তারপরে এখানে আপনাদের বিধান ক্ষেত্রের নাম লিখে দেবেন। নাম কোথায় পাবেন, 2002 সালে ভোটার লিস্টের একদম উপরের বাম দিকে দেখবেন নাম্বারের পাশেই রয়েছে আপনাদের বিধান ক্ষেত্রের নাম, তো বিধান ক্ষেত্রের নামটি আপনারা এখানে লিখে দেবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন বিধান ক্ষেত্রের নাম্বার, তো সেই হিসাবে দেখবেন যে যেখানে আপনার বিধান ক্ষেত্রের নাম পেয়েছেন তার পাশেই দেখবেন অর্থাৎ বাঁ দিকে দেখবেন একটি নাম্বার লেখা আছে, সেই নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপর এখানে হচ্ছে অংশ নাম্বারটি কোথায় পাবেন, 2002 সালে ভোটার লিস্টের একদম উপরের দিকে ডান দিকে দেখবেন একটি অংশ নাম্বার বলে লেখা আছে, সেই অংশ নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপরে ক্রমিক সংখ্যা কোথায় পাবেন, 2002 সালে ভোটার লিস্টে যে নাম্বারটির পাশ থেকে অর্থাৎ যে নাম্বারটি রয়েছে তার পাশ থেকে আপনার নামটি শুরু হয়েছে, সেই নাম্বারটি আপনারা এই ঘরে লিখে দেবেন। তো এটা হয়ে গেল যাদের 2002 সালে ভোটার লিস্টে নাম নেই, তাদের আত্মীয়তার পরিচয় দিয়ে আপনারা এই ঘরটি ফিল আপ করতে পারবেন। এবার হচ্ছে যারা বিধবা রয়েছে, অবিবাহিত রয়েছে, অবিবাহিত মহিলা রয়েছে, বিবাহিত মহিলা রয়েছে, তাদের জন্য এই ঘরটি পুরোপুরি একই ব্যাপার, ঠিক আছে। কোনো রকম কোনো এই ঘরে কোনো কিছু ছেড়খাড় অর্থাৎ কোনো রকম কোনো সংশোধন ভুল কিছু করা যাবে না। এই ঘর দুটি খুব সাবধানে ফিল আপ করবেন। এই ঘরে যদি কোনো রকম কোনো ভুল হয়ে যায় আপনাদেরকে হিয়ারিংয়ে ডাকা হবে বা আপনাদের ফর্মটি বাতিলও হয়ে যেতে পারে, ঠিক আছে।
তো আপনারা অবশ্যই তাদিকে লক্ষ্য করে এই ফর্মটি খুব নিখুঁতভাবে ফিল আপ করবেন, ঠিক আছে। এবার হচ্ছে কিছু কিছু প্রশ্ন যেগুলো আপনাদের জেনে নেওয়া উচিত। ধরেন যে আপনি নামটি লিখতে লিখতে ভুল করে ফেললেন, ধরেন যে এখানে পিতা লিখতে গিয়ে আপনারা ভুল করে দিলেন, কি করবেন? কেটে দিবেন, ঠিক আছে, কলমে একটি দুটি দাগ দিয়ে কেটে দেবেন, তার পাশে আবার পিতা নামটি লিখে দেবেন। আর যদি তবুও যদি মনে লাগে যে আমি না বড়োভাবে লিখে দিয়েছি আর জায়গা থাকছে না, হোয়াইটনার ইউজ করতে পারবেন, ঠিক আছে। আর যখন যে ফর্মটিতে কাটাকাটি বেশি হয়ে যাবে বা হোয়াইটনারের ব্যবহার বেশি হয়ে যাবে, সেই ফর্মটি নিজের কাছে রাখবেন, এবং যে ফর্মটি শুদ্ধ থাকবে, কোনো রকম কোনো কাটাকুটি কিচ্ছু যেন না থাকে সেই ফর্মটি, বা কোনো রকম কোনো বেশি কাটাকুটি নেই যে ফর্মটিতে, সেই ফর্মটি আপনারা বিএলওর কাছে জমা করবেন, ঠিক আছে। এবার হচ্ছে ফর্মটি আমরা কোন ভাষাতে করব, তো সেই হিসাবে আপনি দেখতে পাচ্ছেন এখানে আমি প্রথমে বাংলাতে করেছি, তারপরে আমি এখানে ব্র্যাকেটে ইংরেজিতে করেছি, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি এপিক নাম্বারটি আমি লিখেছি, তারপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আত্মীয়ের নামটি আমি বাংলাতে লিখেছি, তারপরে ইংরেজিতে লিখেছি। তো সেই হিসাবে আপনারাও করতে পারেন। আর যদি আপনাদের বিএলও যদি বলে যে বাংলাতে করে দিলেই হয়ে যাবে, তো বাংলাতে করে দেবেন, কোনো ব্যাপার নেই। আর কোন কালিতে করবেন, কালিটা কোনো ম্যাটার করে না, লাল কালি বাদ দিয়ে আপনারা সমস্ত কালি দিয়েই করতে পারবেন, কিন্তু কালো কালিটা বেস্ট আর নীল কালিটা বেস্ট। তো সেই হিসাবে আপনার কালো বা নীল কালি দিয়ে আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন। এবং হচ্ছে যে ছবি কেমন দেবেন, ছবি দেবেন যে আপনার যেন ব্যাকগ্রাউন্ডটি যেন সাদা থাকে, ওটা ভালো হয় সব থেকে। আর যদি ব্যাকগ্রাউন্ড সাদা না থাকে, ঠিক আছে, যদি ব্যাকগ্রাউন্ড সাদা যদি না থাকে তবুও হয়ে যাবে, কারণ এখন ছবিটি অপশনাল হয়ে গিয়েছে, দিলেও হবে না দিলেও হবে, তো দিয়ে দেবেন, যতজন নতুন ভোটার পাচ্ছেন হাতে, তো সেই হিসাবে আপনারা দিয়ে দেবেন আপনাদের। আর এবার হচ্ছে শেষে আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে সিগনেচার, অর্থাৎ আপনাকে এখানে একটা সই করতে হবে। তো সইটি আপনারা নিজ নিজ নাম দিয়ে করে দেবেন বা নিজের নামটি লিখে দেবেন, এইখানে আপনাদের বিএলও সই করে দেবে, একটা ফর্ম আপনাকে দেবে, একটা ফর্ম তারা নিয়ে যাবে, তো সেইখানে আপনার সইটি থেকে যাবে। আর যদি হ্যাঁ, অনেকের বাবারা বাইরে কাজ করে বা বাইরে থাকে, তারা কিভাবে করবে, তো সেই হিসাবে এখানে আপনার নিজের নামটিও লিখতে পারেন বা আপনার বাবার নামটি লিখতে পারেন, তারপর আপনি বলে দেবেন যে আমি এনার ছেলে হই, বা আমি এর পুত্র হই, বা আমি এর কন্যা হই, বা আমি এর স্ত্রী হই, আমি এর হাজব্যান্ড হই, সেই হিসাবে আপনারা এখানে লিখে দেবেন। যদি জায়গা না থাকে তো আপনাদের বিএলওকে বলবেন, তারাই লিখে দেবে, তারপর আপনারা একটি সই করে দেবেন, ঠিক আছে। আর আপনাদেরকে বলে দিই, আপনারা কোনো রকমভাবে আপনাদের বিএলওর ওপর কোনো রকম কোনো চাপ দেবেন না, তাদের এমনিতেই অনেক রকম কাজে তারা লিপ্ত হয়ে আছে, কারণ আমার দাদাই হচ্ছে একজন বিএলও, তাকেই দেখতে পাচ্ছি। আর তারা এখন অনেক ব্যস্ত রয়েছে, তারা আপনাদের ফর্ম ফিল আপ করে দেবে না, ঠিক আছে। তারা এখন আপনাদের যে ফর্মগুলো তারা পেয়েছে বা জমা করছে, তারা আপডেট করার চেষ্টা করছে, কারণ অনেক রকম সমস্যা দেখা দিচ্ছে যখন আপডেট করছে, সার্ভার চলে যাচ্ছে, ফেল্ড হয়ে যাচ্ছে, তো তাদের মাথায় অনেক রকম কোনো চিন্তা রয়েছে। এমনকি আপনারা দেখতে পাচ্ছেন নিউজে একজন বিএলও আত্মহত্যাও পর্যন্ত করেছে। এসআইআর এর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ এতদিন সামনে আসছিল, এবার এসআইআর এর চাপে বিএলওর মৃত্যু, বাড়ির উঠোনে বিএলওর ঝুলন্ত দেহ, কাজের চাপে আত্মহত্যার অভিযোগ পরিবারের, মালবাজারের রাঙামাটির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য। তো সেই হিসাবে আপনারা সেই দিকটি লক্ষ্য রাখবেন। আর যদি আপনারা জানতে চান যে আপনাদের এই এসআইয়ের ফর্ম নিয়ে অনেক মানুষেরা প্রতারক করছে এবং আপনাদের ব্যাংক থেকে টাকা কেটে নিচ্ছে, তো সেই ভিডিওটি আমার চ্যানেলে গিয়ে চেক আউট করতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অন্যের সুবিধার জন্য, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আমার মনোবলটি বাড়াবেন, যাতে আপনাদেরকে আমি ইনফরমেশন ভিডিও এভাবে দিতে পারি বা আপনাদের কাছে পৌঁছাতে পারি। ধন্যবাদ।